আমার বাড়ির বউ আবার বাড়িতে এসেছে, এটাই অনেক। এবার সব শত্রু শেষ হবার পালা, শুধু আমার ছেলেটা সুস্থ হয়ে যাক। আমি কিছু না বুঝে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। পলি দীর্ঘশ্বাস ফেলে আমাকে নিয়ে রুমে আসে, বিছানার ওপর বসিয়ে দিয়ে কাভার্ড থেকে কাপড় বের করে। আমার প্রতিবিম্ব ড্রেসিং টেবিলের আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে, যেন অনুভূতি শূন্য এক মানুষ। চোখের নিচটা কালচে হয়ে আছে, চোখ দুটো ফুলে ফেপে গেছে, চুলগুলো এলোমেলো। কি হাল হয়েছে আমার। পলি শাড়ি আর প্রয়োজনীয় জিনিস এনে বলে, তুমি একা শাওয়ার নিতে পারবে আপু, নাকি আমি হেল্প করব? আমি পলির হাত থেকে শাড়ি নিয়ে বললাম, আমি পারবো। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে বসে রইলাম ফ্লোরে, তাকিয়ে রইলাম শূন্যে। ঝর্ণার পানি এসে মুখে বেয়ে পড়ছে, সাথে চোখ থেকে পানি পড়ছে নিজের মতো। কতক্ষণ অভাবে ছিলাম জানা নেই। পলি ডাকাডাকিতে ধ্যান ভাঙলে চেঞ্জ করে বের হয়ে আসলাম। চুলগুলো পলিই মুছে দেয়, তারপর শুকিয়ে দিয়ে চুলগুলো বেঁধেও দেয়। তারপর আমাকে নিয়ে নিচে আসে। নিচে আন্টি বসেছিল, আমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। আমি নিজেও তেমন কথা বাড়ালাম না। পলি জোড়াজুড়িতে দুবার মুখে নিয়ে আবার রুমে আসলাম। পলি ঘুমোতে বললেও আমি অজু করে এসে জায়নামাজ বিছিয়ে বসলাম। এই বিপদের সময় তিনি ছাড়া আর কেউ সাহায্য করার মতো নেই। আমার অনাগত সন্তানকে সে কিছুতেই অনাথ করে দিতে পারে না, মাথার উপর থেকে বাবার ছায়া সরিয়ে নিতে পারে না। তিনি তো এতটাও নিষ্ঠুর নয়। হসপিটালের করিডরে বসেছিলাম, আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। তিহা এখান থেকে নড়ছেই না। হুট করেই দেখলাম ছোটাছুটি শুরু হলো। আমার দৃষ্টি চঞ্চল হলো। আমি উঠে একজনকে নার্সকে আটকে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপু, এভাবে ছোটাছুটি করছেন কেন? উনি কোনো রকমে বললেন, আইসিইউ এর পেশেন্ট রেসপন্স করছে, কিন্তু অবস্থা বেশি ভালো না। আপনারই তো হাজব্যান্ড বোধহয়, কাল তো আপনি পাগলামি করেছেন, আল্লাহকে ডাকুন। বলেই উনি ছুটে চলে গেলেন। কথাটা হজম করতে আমার সময় লাগলো বেশ অনেকটা। ততক্ষণে তিহা, পলি, আঙ্কেল, আন্টি আইসিইউ এর সামনে চলে গেছে। আমি কোনো রকমে ছুটে আসলাম। বাড়ি থেকে ভেতরে তাকাতেই দেখলাম তীব্র ছটফট করছে। আমি ব্যস্ত গলায় বললাম, তীব্র এমন করছে কেন তিহা? তোমার ভাইয়া এমন কেন করছে? সরো, আমি ভেতরে যাব। তিহা হাত আটকে কান্না আটকানোর চেষ্টা করে বলে, ভাবি ওখানে যাওয়া যাবে না, ভাইয়ারা ঢুকতে দেবে না। তিহা আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না, সাথে পলিও আটকে ধরেছে। ওদিকে আন্টি উম্মাদের মতো কান্না করছে, আঙ্কেল সামলাচ্ছে তাকে। আমার আর আন্টির হাহাকার মিশে পুরো হসপিটালটাই যেন গুমট ধরে গেল। আশেপাশের অনেকেই তাকিয়ে দেখছে। একজন স্ত্রী আর একজন মায়ের কান্নায় পরিবেশটাই থমথমে হয়ে গেছে। তিহা আর পলি ভেতরে যেতে দিচ্ছে না। ওদিকে তীব্রর অক্সিজেন মাস্ক পরানো থাকা সত্ত্বেও শ্বাস নিতে পারছে না। আমার মাথা এলোমেলো হয়ে গেল। মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, তীব্রর কাছে যেতে হবে। যখন তীব্র একটু স্বাভাবিক হয়েছে, ঠিক তখনই কোথা থেকে যেন একজন ছুটে এসে বলল, স্যার, হসপিটালে আগুন লেগেছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবাই যে যার মতো ছুট লাগালো। তীব্রর এই অবস্থা, তার উপর হসপিটালে আগুন লেগেছে শুনেই কলিজা শুকিয়ে গেল। এক পলক আইসিইউর দিকে তাকিয়ে নিজেকে শক্ত করলাম। না, এবার আমাকে কিছু করতে হবে। তীব্রকে বাঁচাতে হলে এবার আমাকেই কিছু করতে হবে। কিন্তু কিভাবে করব? একে তো তীব্রর এই অবস্থা, তার ওপর হসপিটালে আগুন। বিপদের ওপর বিপদ, যেন মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ডায়েরিটা বন্ধ করে টেবিলের মাঝে বই খাতার উপর রাখলাম। দীর্ঘশ্বাস ফেলে নিজের শাড়ির আঁচল ভালো করে নিয়ে পাশের রুমে একবার উকি দিলাম। সেখানেই তীব্র শুয়ে আছে। মানুষটা ওই ঘটনার পর থেকে কোমায় আছে। গত 3 বছর থেকে তাকে লুকিয়ে রেখেছি আমি। সেদিন হসপিটালের আগুন থেকে আমি, পলি, তিহা কোনো রকমে তীব্রকে নিয়ে বেরিয়ে এসেছিলাম। অথচ কম বেশি অনেক লোক জানে আমি, তীব্র, তিহা, আমরা 3 জনই আগুনে পুড়ে ছাই হয়ে গেছি। পলি সবাইকে বলেছে সে কোনোভাবে বের হতে পারলেও বের হতে পারিনি আমরা। সেদিনের পর আমরা শহর ছেড়েছি রাতের অন্ধকারে। আমি আর তিহা তীব্র চিকিৎসা করে যাচ্ছি একদম গোপনে। সেই শহর থেকে অনেক দূরে আছি, যেখানে আমার আর তীব্র শত্রুর অভাব নেই। আজাদ আঙ্কেল ছাড়া সবাই জানে আমরা মারা গেছি, এমনকি তাফিয়া আন্টিও। আমার বাবু পেটে থাকাকালীন সময়ে আজাদ আঙ্কেলই সব টাকা দিতেন। আমি তিহাকে এখানেই একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট করিয়েছি। সবটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে কিচেনের দিকে এগোলাম। পাশের রুম থেকে তিহা তুরকে নিয়ে খেলছে। 2 ফুপি ভাতিজের হাসির খিলখিল
ধ্বনিতে পুরো রুম মেতেছে। মেয়েটার বয়স 2 বছর 2.5 মাস। যখন আধো আধো বলিতে তীব্রর মাথার কাছে বসে বাবা বাবা করে, কিন্তু বাবার কোনো উত্তর পায় না, তখন আমি শুধু অপলকে চেয়ে থাকি। মেয়েটাও হয়েছে, বাবা কথা বলুক না বলুক বাবার বুকের ওপর গিয়ে শুয়ে থাকে প্রায় সময়ই। আমি মুচকি হেসে রান্না বসালাম। রুম থেকে তিহা চেঁচিয়ে বলল, ভাবি, তোমার মেয়েকে কিন্তু মাইর দেবো আমি। দেখো এসে কি করেছে। আমি কপাল কুঁচকালাম। যেমন ফুপি তেমন ভাতিজি, একটার চেয়ে কম না। চুলার আঁচ কমিয়ে শাড়ির আঁচল কোমরে গুজতে গুজতে বললাম, দুজন কি একটু শান্ত থাকতে পারো না? এত ছোটাছুটি করো কেন তোমরা? রুমে ঢুকেই খেয়াল করলাম পুরো রুম লন্ডভন্ড। একপাশে 2 ফুপি ভাতিজি কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে। আমি পুরো রুমে একবার নজর বুলিয়ে রাগী চোখে তাকালাম দুজনের দিকে। সাথে সাথেই দুজনে কান ধরে একসাথে বলে উঠল, তুলি তুলি। আমি দুজনেরই কান টেনে সামনে এনে বললাম, এগুলো কি করেছো তোমরা? এখন দুজনকে দিয়ে রুম গোছাতে দিব। বলো বলো। দুজনেই ঠোঁট উল্টালো। আমি কান ছেড়ে দিয়ে বললাম, এক্ষুনি গিয়ে গোসল করে আসো। আর তোর আম্মা, আপনি এক্ষুনি গিয়ে ফুপিমণির কাছে গোসল করবেন। একদম কোনো দুষ্টুমি না, মনে থাকবে? তোর মাথা নাড়িয়ে ভাঙা ভাঙা ভাবে বলে। দুজনে নাচতে নাচতে রুম থেকে বের হলো। আমি হেসে ঘরটা কোনো রকমে ফেলে রেখেই কিচেনে ছুটলাম। এই যে আমার সংসার। বিছানায় শায়িত তীব্র, আমার ছোট মেয়ে তুর আর আমার ননদ বোন তিহা। তীব্রর কোমায় থাকাটা কতটা যন্ত্রণাদায়ক তা আমরা জানি, তবে তুর আসার পর সে যন্ত্রণা এখন হাজারো দীর্ঘশ্বাস। তুরের জন্মের আগে দেখতাম প্রায়ই তিহা রাতে না ঘুমিয়ে তীব্রর হাত ধরে বসে কান্না করত, বারংবার ডাকতো। যদি একটা বার তার ভাই তার ডাকে সাড়া দেয়, তখন আমার প্রেগনেন্সির জন্য আমাকে তেমন কাজও করতে দিত না তিহা। সব টুকটাক নিজে করত। আমাদের খাওয়ার খরচ, তীব্র ট্রিটমেন্টের খরচ সবটাই আজাদ আঙ্কেল পাঠাতেন। আমার এখনো মনে আছে আমার ডেলিভারি পেইনের সেই দিন। সন্ধ্যা রাতেই আমার পেইন হচ্ছিল। ফোনের ওপাশে আজাদ আঙ্কেলের অসহায় কান্না। এদিকে কাউকে না পেয়ে তিহা পাগলের মতো কাঁদছিল। সেদিন নিজেকে শক্ত রাখার ভীষণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম। হাজার হলেও এই দিনে মেয়েরা নিজেদের শক্ত রাখতে পারে না। তিহা সেদিন পাগলের মতো ছুটে গিয়েছিল আশেপাশের ফ্ল্যাটে। তারাই আমাকে হসপিটালে নিয়ে গেছিল। আমি তিহাকে আসতে মানা করেছিলাম, তবে হসপিটালে আজাদ আঙ্কেল এসেছিল। সেদিন আমি ভীষণ করে তীব্রর অনুপস্থিতি টের পাচ্ছিলাম। আমার সব স্বপ্ন তো ওনার কোমায় যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছিল। তিহা আর তুরের জন্য নিজেকে শক্ত করলাম। এখনও নিজেকে শক্তই রেখেছি। অপেক্ষায় আছি কবে আমার তীব্র সেন্স ফিরবে, কবে শত্রুদের এক একটা কিটকে দুনিয়া থেকে সরানো যাবে। সেদিন হসপিটালে লাগা আগুনটা যে স্বাভাবিক কোনো আগুন ছিল না তা আমি বুঝেছিলাম। ওই আগুনটা কেউ ইচ্ছে করে লাগিয়েছিল যাতে করে তীব্র বাঁচতে না পারে। তারা জানতো তীব্র বেঁচে থাকা মানেই তাদের মৃত্যু একটু একটু করে এগোবে। আমি নিজের রান্নায় মন দিয়ে বাঁকা হাসলাম। আজ শুক্রবার, যত দ্রুত সম্ভব রান্না শেষ করে সব গুছিয়ে নিলাম। ততক্ষণে তিহা আর তোর গোসল সেরে বেরিয়ে এসছে। একে অপরের চুল টানছে তো চিমটি কাটছে। আমি দুজনকে ধমকে দিয়ে বললাম, সারাদিন মারামারি কিসের? তোর আসো, তোমাকে জামা পরিয়ে দিই। তোর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে দিল। আমি হেসে ওকে কোলে তুলে নিলাম। নিজেদের রুমে এসে ওকে একটা টপ পরিয়ে হাত পায়ে লোশন মাখিয়ে পরপর 2টো চুমু খেলাম গালে। তোর খিলখিল করে হেসে আমার গালেও চুমু দিল। তারপর ছোট ছোট পায়ে রুম থেকে বের হয়ে গেল। আমি ওয়াশরুমে ঢুকলাম। গোসল সেরে এসে নামাজ পড়ে তিহাকে খেতে বসতে বললাম। তিহা আমাকে তুরকে দিয়ে বলল, তুমি ওকে খাইয়ে দাও, আমি ততক্ষণে নামাজ পড়ে আসি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর তুরকে গল্প শুনিয়ে শুনিয়ে খাইয়ে ঘুমো পাড়িয়ে দিলাম। ততক্ষণে তিহাও চলে এসছে। তুরকে শুইয়ে দিয়ে এসে আমি আর তিহাও খেতে বসলাম। তিহা খাওয়ার মাঝে একবার তীব্রর রুমের দিকে তাকিয়ে বলে, আজ ভাইয়া সুস্থ থাকলে তোরকে নিয়ে কত খুশি থাকতো, তাই না ভাবি? আমি জবাব দিলাম না, শুধু খাবারে হাত নাড়াতে লাগলাম। অনেকক্ষণ নীরবতার পর তিহা বলল, আচ্ছা ভাবি, তোমার জানতে ইচ্ছে করে না ভাইয়া তোমাকে এত ভালোবাসার পরও সেদিন বিচ্ছেদ কেন চেয়েছিল? কেন তোমাকে তোমার ফুপির বাড়িতে রেখে একা চলে এসেছিল? আমি চমকে তাকালাম। আনমনে মাথা নাড়িয়ে আস্তে করে বললাম, জানতে তো ভীষণ ইচ্ছে করে তিহা, তবে যে জানাবে সে যে।
আমি যদি বলি আমি সবটা জানি? তিহার কথায় যেন আকাশ থেকে পড়লাম। তিহা সব জানে মানে কি জানে? কতটুকু জানে? তিহা হেসে বলে, তোমাদের বিষয়ে সবটা জানি আমি। জানো, ছোটবেলা থেকে ভাইয়া আমাকে ভীষণ ভালোবাসতো। সবচেয়ে বেশি আদর করতো ভাইয়া। সবার সাথে গম্ভীর হয়ে থাকলেও আমাকে সব সময় আগলে রাখতো, হাসি খুশি থাকতো। ভাইয়া যখন প্রথম প্রণয়ের আভাস পেয়েছিল তখনও আমাকে এসে আনমনে বলেছিল, জানিস তিহু, আমি না এক সপ্তদোষী কন্যার প্রেমে পড়েছি। তার প্রেম আমাকে পুড়িয়ে দিচ্ছে ভেতর থেকে। আমার না ভীষণ হাসপাস লাগে রে। আচ্ছা বলতো, এই সপ্তদোষ কন্যার প্রেমে পড়াতে জাতি কি আমাকে মেনে নিবে? আমি শেষের কথায় ফিক করে হেসে দিয়েছিলাম। পরে জেনেছিলাম সেই সপ্তদোষী কন্যা ছিলে তুমি। তোমাকে আমার ভাইয়া ভীষণভাবে ভালোবেসেছিল। যখন তুমি ঘৃণা করতে ভাইয়াকে, তখন ভাইয়া গুমড়ে গুমড়ে মরতো। জানো, ভাইয়ার এক একটা হাঁকার দেখলে আমার ভিতরও কেঁপে উঠত। মনে হতো একটা মানুষ কাউকে এতটাও ভালোবাসতে পারে। পারে। তুমি ঘৃণা করার পরও ভাইয়া তোমাকে নীরবে ভালোবেসে গেছে। শেষে তোমাকে পাওয়ার জন্য কি কি না করলো। তুমি জানতে না, তোমাদের বিয়েটা একটা ডিল ছিল। আসলেই ছিল, কিন্তু ডিলটা শুধু তোমাকে পাওয়ার জন্য করেছিল, ছাড়ার জন্য না। শেষ মুহূর্তে ভাইয়া তোমাকে বাধ্য হয়ে ছেড়েছিল। কেন ছেড়েছিল আর কার সাথে ডিল ছিল এগুলো আমি জানি। আর ভাইয়া সুস্থ হলেও তুমিও জানতে পারবে। তবে তোমাকে ছেড়ে আমার ভাইয়া ভালো ছিল না। ভাইয়ার চোখ মুখের দিকে তাকানো যেত না। সারাদিন নিজেকে রুমের মধ্যে আটকে রাখতো। অনেক সাহস নিয়ে একদিন ভাইয়ার কাছে বসেছিলাম। ভাইয়া তখনও তোমার ফ্রেমে বাঁধানো ছবি বুকে ঝরিয়ে বসেছিল। খেয়ালই করেনি আমাকে। যখন আমার উপস্থিতি টের পায় তখন তোমার ছবিটা দূরে সরিয়ে দেয়। আমি যখন তাকে চেপে ধরলাম তখন তার বাঁধ ভেঙে গেল। আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলো। ছেলেরা কখনো এভাবে কাঁদতে পারে এত সহজে? সেদিন শেখ বাড়ির এক একটা ইট পাথরও যেন কেঁদেছিল। ভাইয়ার হাহাকার দেখে সেদিন আমিও কেঁদেছিলাম। ভাইয়াকে যখন জিজ্ঞেস করেছিলাম এত ভালোবাসা যখন, তাহলে ছেড়ে কেন দিচ্ছ, তখন ভাইয়া একটাই কথা বলেছিল, ভালোবেসেছি ছাড়ার জন্য না। আমাদের এই সাময়িক বিচ্ছেদই আমাদের আজীবন একসাথে থাকার কারণ হবে। খাবার প্লেটেই বোধহয় দুজনের চোখের পানি টপ টপ করে পড়ল। দুজনের কারোরই গলা দিয়ে খাবার আর নামলো না। আমি জানি সেদিনের সেই সাময়িক বিচ্ছেদটা কি কারণে ছিল, তবে তা আমি তীব্রর মুখেই শুনব। তিহা হাত ধুয়ে উঠে চলে যায়। আমি নিজেও সব খাবার তুলে রেখে নিজের রুমে আসলাম। মেয়েটাকে বুকে আঁকড়ে নিয়ে শুয়ে থাকলাম। চোখের কোণ দিয়ে আপনা আপনি পানি পড়ছিল। চোখ বন্ধ করেই তা অনুভব করতে থাকলাম। মোছার প্রয়োজনও মনে করলাম না। চুপচাপ ওভাবেই শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। রাত 10টার দিকে আমি তুরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আর তিহা পাশের রুমে পড়ছে। আমি তিহা তুর একসাথেই ঘুমাই। এত বড় বেড, তারপরেও তুর হওয়ার পর থেকেই জ্বালাতো রাতে। এজন্য তিহা আমার সাথেই ঘুমাতো। এত স্ট্রাগলের মধ্যে সবচেয়ে প্রাপ্তি ছিল তিহা আর তুর। তিহা কোনো অভিযোগ ছাড়াই থেকে গেছে আমাদের সাথে। আমার সাথে জেগে জেগে কত রাত তুরকে নিয়ে থেকেছে। আমি মুচকি হাসলাম। তুরকে ঘুম পাড়াতে গিয়ে আমার নিজেরও চোখ লেগে এসেছিল। এমন সময় কাঁচ ভাঙার শব্দে চমকে উঠলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই ঠিকঠাক। উঠে তিহার পড়ার রুমে উকি দিতে যাব, তখনও নিজেই উঠে এসছে। আমাকে বলল, ভাবি শব্দ পেয়েছো? হ্যাঁ পেলাম তো। তুমি কি কাঁচ ভেঙেছো? না তো। রান্নাঘরে কি বিড়াল ঢুকলো নাকি? চলো তো দেখি। দুজনেই রান্নাঘরে এসে দেখলাম সব ঠিকঠাক। মুহূর্তেই তীব্রর রুমে ছুটে আসলাম দুজনেই। ওর রুমের মেঝেতে গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। দুজনেই অবাক চোখে একবার সেদিকে তাকিয়ে আর একবার তীব্রর দিকে তাকালাম। তীব্র জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিহা দ্রুত তীব্রর কাছে বসলো। বারবার তীব্রর গালে হাত দিয়ে চাপড় দিয়ে ডাকছে। আমি ছুটে রুমে এসে ডক্টর আঙ্কেলকে কল করলাম। আঙ্কেলের আস্তে আস্তে বেশি না 5 মিনিট লাগবে। তার বাসা কাছেই। আমি আর তিহা তীব্রকে স্বাভাবিক করার চেষ্টা করতে করতেই ডক্টর আঙ্কেল আসলেন। উনি দ্রুত তীব্রকে চেক করে ইঞ্জেকশন পুশ করে দিলেন। আমাদের দিকে তাকিয়ে হেসে বললেন,